গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন স্ক্রিন পূজাস লাইফস্টাইল। এবং আমি পূজা তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আর আজকে নিয়ে চলে এসেছি খুবই সুন্দর একটি রেসিপি, ডিমের একটি সুন্দর রেসিপি বানাবার। ডিমের এই রেসিপি থাকলে পুরো জমে যাবে দুপুরের খাবারটা। তো চলো প্রথমে মশলাটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নিই। তো আমি প্রথমে নিয়ে নিয়েছি দেখো আদাটাকে খোসা ছাড়িয়ে আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি। তার সঙ্গে নিয়ে নিয়েছি 4টে আমন্ড বাদাম, তার সঙ্গে দিয়ে দিলাম 5-6টা মতন কিশমিশ, আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে 4টে কাজু বাদাম, আর তারপরে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আমি ঝাল অনুসারে নিয়েছি, তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেইভাবে কিন্তু লঙ্কাটা নিয়ে নেবে। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচ পরিমাণ পোস্ত, আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো, এবং সব কিছু একসঙ্গে ভালো করে দেখো পেস্ট করে নিয়েছি, এবং খুব সুন্দরভাবে মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর তারপরে ওদিকে কিন্তু ডিমটাও সেদ্ধ করে নিয়েছিলাম। আমি 4টে ডিম নিয়েছি, আর 4টে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোকে কি করব, মাঝখান থেকে কেটে দেব। তোমরা চাইলে ছুরির সাহায্যে কাটতে পারো, কিন্তু আমরা তো বাঙালি, ছুরি কেন ব্যবহার করব, হাতের কাছে যদি খুন্তি আছে, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু খুন্তির সাহায্যেই কিন্তু ডিমগুলোকে দেখো অর্ধেক করে কেটে নিচ্ছি। তোমরা যেটা দিয়ে পছন্দ, ডিম কাটার দিয়ে হোক বা ছুরি দিয়ে হোক, সেইভাবে কিন্তু কেটে নিতে পারো। এক কথায় অর্ধেক করে নিলেই হয়ে যাবে। তো চলো রান্নাটা শুরু করে দিই। আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করব। তোমরা যে তেল পছন্দ করো সেই তেলে কিন্তু রান্নাটা করতে পারো। আমি কড়াইতে সর্ষের তেলটা দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি তেলের মধ্যেই প্রথমে দিয়ে দিচ্ছি নুন, খুব বেশি পরিমাণ দিইনি, আর দিয়ে দিলাম 1 চুটকি হলুদ। ঠিক আছে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ডিমগুলো কি বলো তো, নুন হলুদ মাখিয়ে ভাজাটা তো সম্ভব নয়, কারণ নুন হলুদ মাখাতে গেলে কুসুমের ওপর কোনো এক জায়গায় নুন বেশি লেগে যাবে, কোনো এক জায়গায় কম থাকবে, এরকম হয়ে যাবে। যার জন্য কিন্তু তেলের মধ্যেই আগে থেকে নুন আর হলুদটা দিয়ে দিলাম। এক্ষেত্রে ডিমটা যখন ভাজবো সমানভাবেই সব ডিমে কিন্তু নুন আর হলুদটা ঠিকঠাক লেগে যাবে। এবার দেখো ভালো করে ভেজে নেব, ডিমটাকে উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো আমি প্রথমে 4টে করে, 4টে বলতে 4টে টুকরো, অর্থাৎ 2টো করে ডিম আমি ভেজে নিচ্ছি। ঠিক আছে, একেবারে সব ডিমগুলো ভাজতে গেলে কি হবে, হয়তো উল্টাতে পাল্টাতে গেলে কুসুমটা ছেড়ে যেতে পারে, এবং তেলের মধ্যে যদি কুসুম ছেড়ে যায় তাহলে কুসুমটা কিন্তু একদম তেলের সঙ্গে মিশে যাবে, কুসুমটা গলে যাবে বা ফেনা হয়ে যাবে। এমনিতেই তুমি যখন দেখবে কুসুমের দিকটা যখন উল্টে দেবে, তখন কিন্তু তেলের মধ্যে এমনিতেই একটু ফেনা হবে, কারণ কুসুমটা একটু মানে সঙ্গেও তো মিশে যাবে, সেই জন্য। তো আমি তারপরে দেখো উল্টে দিয়েছিলাম ডিমগুলোকে, এবং উল্টো দিকটাও কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। তো এই যে দেখো ডিমগুলো বেশ সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একে একে তুলে নেব, আর তারপরে তুলে নেওয়ার পরে আবার যে 4টে টুকরো রয়েছে সেইগুলোও কিন্তু একইভাবে কিন্তু ভেজে নেব। তো সব ডিমগুলো ভেজে নিয়েছি। এবার যে তেলটা রয়েছে তার মধ্যে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর আলুগুলো আমি দেখো বেশ মোটা মোটা করে কেটেছি, যেভাবে আমরা নর্মালি তরকারির জন্য আলু ব্যবহার করে থাকি তার তুলনায় কিন্তু একটু মোটা মোটা করে আলুগুলো নেবে, কারণ এত সুন্দরভাবে মশলাটা বানিয়েছি যে মশলাটা যখন আলুর ভেতরে যাবে না, খুবই সুন্দর কিন্তু একটা টেস্ট আনবে। তো আলুটাকে ভালো করে এবার ভেজে নেওয়া মোটামুটি আমাদের কমপ্লিট। আলুগুলো বেশ ভালো করে আমি উল্টে পাল্টে মোটামুটি 5 মিনিট ধরে ভেজে নিয়েছি। আর আলুটা ভাজার সময় আমি কিন্তু আর নুন হলুদ ব্যবহার করলাম না, কারণ তেলের মধ্যে যেহেতু নুন হলুদ দিয়েছি, বারবার এভাবে যদি নুন হলুদ দিতেই থাকি তাহলে কিন্তু কী হবে বলো তো, যে নুন হলুদের আর আন্দাজি পাওয়া যাবে না। সেই জন্য আমি কিন্তু আর নুন হলুদ দিইনি, যে নুন হলুদটুকু রয়েছে তেলের মধ্যে সেটুকুতেই আমি কিন্তু আলুটাকে ভেজে নিয়েছি। এরপরে দেখো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেটা রয়েছে তার মধ্যে ফোড়ন। ঠিক আছে, আর ফোড়নে আমি প্রথমেই যেটা দিয়ে দেবো শুকনো লঙ্কা, কারণ রান্নাতে বেশ শুকনো লঙ্কা খুব বেশি ব্যবহার করা তো উচিত নয়, কিন্তু রান্নাতে শুকনো লঙ্কাটা কিন্তু খুব সুন্দর একটা বেশ ফোড়নের কাজ করবে। তারপরে দিয়ে দিলাম তার সঙ্গে কাঁচা লঙ্কাটা আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর পেঁয়াজটাকে যতটা পারবে ছোট ছোট করে টুকরো টুকরো করে কাটবে, একেবারে লম্বা লম্বা করে যেভাবে আমরা নর্মালি কোনো রান্নাতে পেঁয়াজ ব্যবহার করে থাকি না, তার থেকে একটু ছোট ছোট করে পেঁয়াজটা কাটবে। তাহলে কি হবে, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি একদম গলে যাবে। আর এই রান্নাটাতে পেঁয়াজটা যদি একেবারে গলে যায় তাহলেই কিন্তু খুব সুন্দর টেস্টটা আসবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। ঠিক আছে, আমি ওখানে 3টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, যখন আমি পোস্ত কাজু বাদাম সব কিছু বেটেছিলাম। তারপরে একটা কাঁচা লঙ্কা আমি ফোড়নে পেঁয়াজের সঙ্গে ফোড়নের মতন করে দিয়ে দিলাম তেলের ওপরে। আর এখানেও রসুন আর পেঁয়াজ বাটার সঙ্গে একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি।
মোট 5টা কাঁচা লঙ্কা আর 1টা শুকনো লঙ্কা দিয়েছি। ঝাল অনুসারে তোমরা লঙ্কাটা কিন্তু ব্যবহার করবে। তারপরে একে একে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে এবং ধনে গুঁড়ো সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কষানোর সময় ফ্লেমটা একটু কম করে দেবে, ঠিক আছে, বা মিডিয়াম ফ্লেমে কিন্তু কষিয়ে নেবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া দই। দইটা খুব একটা টক নয় বা খুব মিষ্টি নয়, যার জন্য কিন্তু আর আমি চিনি ব্যবহার করছি না, কারণ হালকা হালকা দইটা মিষ্টি রয়েছে। তোমরা যদি একেবারে টক দই ব্যবহার করছো তাহলে সামান্য পরিমাণ রান্নাতে চিনি হাত দিতে পারো, কারণ চিনিটাও কিন্তু খুব সুন্দর একটা স্বাদের ব্যালেন্স আনবে। তারপরে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় কেউ একেবারে হাই ফ্লেমে মশলাটা কষাবে না, তাহলে সেক্ষেত্রে কি হবে যে মশলাটার জলটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর মশলাটাতে ভালো করে কষানো যাবে না, তো আদা রসুনের কিন্তু গন্ধটা থেকে যেতে পারে। সেক্ষেত্রে বলবো মিডিয়াম ফ্লেমে, লো টু মিডিয়াম ফ্লেমেই মশলাটাকে কিন্তু কষিয়ে নেবে। তারপরে দেখো মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওই যে পোস্ত, কাজু বাদাম, আমন্ড বাদাম, কিশমিশ সব কিছু দিয়ে বা টমেটো সব কিছু দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দিয়েছি। আর পেস্টটা দেওয়ার পরে এবার মিডিয়াম ফ্লেমে এটাকে এরকমভাবেই রেখে দেবো। এই যে মোটামুটি 7 থেকে 10 মিনিট পরে আমি ফিরে এসেছি আর এখন এই জায়গাতে চলে এসেছে। আর খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তো দেখে বোঝাই যাচ্ছে যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার মশলাটা কষানো হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে ভেজে যে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলোকে যদি মশলার এই সময়তে ব্যবহার করো বা দিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে কী হবে, মশলাটা এখনও 2-4 মিনিট মতন যেহেতু নাড়াচাড়া করব, সেক্ষেত্রে আলুর ভেতরেও কিন্তু মশলার খুব সুন্দর টেস্টটা কিন্তু বেশ প্রবেশ করে যাবে বা বেশ সুন্দর মানে আলুর মধ্যে কিন্তু ঢুকে যাবে। তো এবার দেখো আলুটাকে বেশ কিছুক্ষণ আমি কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো। তারপরে এবার কিন্তু মানে এটা জল অ্যাড করার পালা। তো একেবারে মশলাটা যখন দেখবে এরকম জলটা প্রায় শুকিয়ে এসেছে বা বেশ সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে এসেছে, তখনই বুঝবে কিন্তু যে মশলাটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর আমি কিন্তু মশলাটা কষাচ্ছি, এখন ফ্লেমটা রেখেছি মিডিয়াম ফ্লেমে, একেবারে লো ফ্লেমেও রাখিনি, একেবারে হাই ফ্লেমেও রাখিনি। তো চলো এবার হয়ে গেছে মশলাটা, আমি মোটামুটি বললামই তো 4 থেকে 5 মিনিট মতন আলুটার সঙ্গে কষিয়ে নিয়েছি। আর এই যে দেখো শুকনো শুকনো ভাবটা চলে এসেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো জল। আর আমি যে জলটা রান্নাতে ব্যবহার করছি সেটা কিন্তু হালকা গরম করে নিয়েছি, একেবারে ফুটন্ত জল নয় বা খুব যে গরম করেছি সেরকমটা নয়, কিন্তু হালকা গরম করে নিয়েছি। কারণ রান্নাতে একেবারে ঠান্ডার জল ব্যবহারের থেকে যদি একটু গরম জল ব্যবহার করা হয় তাহলে রান্নার কালার এবং স্বাদ দুটোই কিন্তু বজায় থাকে। তো সেই জন্য আমি জলটাকে কিন্তু সামান্য গরম করে নিয়েছিলাম। এবার হয়ে গেছে, জলটাকে ভালো করে দেওয়ার পরে আমি ভালো করে সব মিশিয়ে দিয়েছি। এবার এটাকে ফোটার জন্য অপেক্ষা করব, কারণ আলুটা সেদ্ধ হতে কিন্তু টাইম নেবে। তো এবার ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটবে, আমি মোটামুটি 10 মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে দেবো বা লো ফ্লেমে রেখে দেবো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তো ফিরে আসছি এবার 10 মিনিট পরে। তারপরে এই যে দেখো 10 মিনিট পরে আমি ফিরে এসেছি, একেবারে লো ফ্লেমে রয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। আমি ডিমগুলো যখন দিচ্ছি তখন কিন্তু মনে রাখবে যে কুসুমের দিকটা ওপরে থাকবে, ঠিক আছে। কুসুমের দিকটা নিচের দিকে যদি দিয়ে দাও তাহলে কিন্তু ডিমের থেকে কুসুমটা আলাদা হয়ে যাবে, এবং যেহেতু ঝোলটা ফুটছে বা গ্রেভিটা এখনও পর্যন্ত ফুটছে, তখন কুসুমটা কিন্তু পুরোটাই গ্রেভির সঙ্গে একদম গলে মানে মিশে যাবে, কিছুই থাকবে না, ঠিক আছে। এমনিতে একটু একটু মিশে যাবে, সেটা একটা খুব সুন্দর টেস্ট আনবে। কিন্তু যদি পুরোটাই মিশে যায়, কিছু যদি নাই থাকে, তাহলে কি থাকবে, তাই না। তো ডিমটাকে ভালো করে দেখো আমি এইভাবে কিন্তু কুসুমের দিকটা ওপরে থাকবে সেরকমভাবে আমি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে কিন্তু 2 মিনিট মতন একদম লো ফ্লেমেই ফুটতে দেব, খুব বেশি হাই ফ্লেমে ফোটানোর দরকার নেই। 2 মিনিট মতন ফুটে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো ডিমের ওপরে যেন মশলাটা বেশ খুব সুন্দরভাবে মিশে যায়, সেই জন্য কিন্তু আমি দেখো ডিমগুলোকে আস্তে আস্তে খুন্তি দিয়ে একটু গ্রেভির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এবার এভাবেই রেখে দিলে কিন্তু 2 মিনিট ফুটিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ডিমের এই সুন্দর রেসিপিটি। আর তারপরে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মানে সামান্য গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছি, এবার জাস্ট একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেছে। তো এই ডিমের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো দেখো কি সুন্দর ফুটে গেছে, আর এবার এটাকে নামানোর পালা। আমি নামানোর আগে কিন্তু একটু হাই ফ্লেমে দিয়ে একবার জাস্ট ফুটিয়ে নিলাম, তাহলে কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো এটাকে এবার নামিয়ে নিয়ে চলে আসি, গ্যাসের ফ্লেমটা অফ করে দিই।
এই যে দেখো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম আর তারপরে খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু এটাকে চলো বাটিতে ঢেলে নিয়ে চলে আসি। তো এই যে দেখো বাটিতে ঢেলে নিয়ে চলে এসেছি। আর রেসিপিটি দেখতে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।